এভাবে খুনসুটির মাঝে কেটে যায় 10-10টা দিন। আর পরিবর্তন হয়েছে অনেক কিছু। সুগা এখন প্রতিদিন অফিসে যায়। সুবিন সাহেব আগে থেকে এখন একটু সুস্থ বোধ করছেন। জিমিন এই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। সুগার সাথে এখন আর তেমন ঝগড়া হয় না। তবে ঝগড়া হয় না বললে ভুল হবে, সময় পায় না। আজ শুক্রবার, তাই সবাই বাসায়। জিমিন রুমটা একটু গুছাচ্ছে, তখনই সুগা রুমে আসে। পুরো রুমে চোখ বুলিয়ে দেখে বলে, বাহ, রুমটা গোছানো তো খুব সুন্দর হয়েছে। তা হঠাৎ আজ এত রুম গোছানোর কারণ কি? তেমন কোনো কারণ নেই, বাট মন চাইলো নিজের মতন করে রুমটা গুছাতে, তাই গুছালাম আর কি। জিমিন তার হাতের কাজ করতে করতেই কথাটা বলে। যদি একটু সুযোগ দেন তাহলে একটা কথা বলতাম আর কি। জিমিন তার হাতের কাজ রেখে সুগার দিকে ফিরে তাকায় আর বলে, হ্যাঁ বলেন, কি বলবেন? আমি চাই। সুগার তার কথাটা পুরোপুরি বলতে পারলো না। এরই মাঝে জিমিনের ফোনটা বেজে ওঠে। জিমিন তার ফোনটা হাতে নিয়ে বলে, 1 মিনিট, আমি একটু আসছি। সুগা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আসলে সুগা জিমিনকে বলতে চেয়েছিল এটা যে বিকালে ও একটু ঘুরতে যাবে, যদি জিমিন যেতে চায় তাহলে সাথে নিয়ে যাবে, তবে সেটা আর বলা হলো না। সুগা সোফায় শুয়ে পড়ে। সুগা সোফায় শুয়ে শুয়ে ফোন ইনস্টল করতেছিল। প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেছে, অথচ জিমিন এখনো রুমে আসলো না। আর বারান্দা থেকে তো কোনো কথা বলার আওয়াজও শোনা যাচ্ছে না। সুগা সোফা থেকে উঠে দাঁড়ায়। এরপরে বারান্দা দরজার কাছে এসে দেখে জিমিন দাঁড়িয়ে আছে রিলিং ধরে। জিমিনকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সুগা পিছন থেকে বলে ওঠে, মিস গুন্ডি। তবে জিমিন সাড়া দেয় না। এমন তো হবার কথা না। সুগা যতবার মিস গুন্ডি বলেছে ততবার জিমিন খেপেছে আর বলেছে, হ্যাঁ বলেন অলস বিলাই। কিন্তু আজ কেন খেপলো না সেটাই বুঝতে পারছে না সুগা। সুগা জিমিনের পাশে এসে দাঁড়ায় আর বলে, মিস জিমিন, কি হয়েছে? আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? হঠাৎ এত পাশ থেকে কথা বলাতে জিমিন সুগার দিকে তাকায় আর বলে, ওহ আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনার মন খারাপ কেন? কি হয়েছে? আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। আপনি বিয়ে করতে চান না কেন? জিমিনের প্রশ্ন শুনে সুগা একটু মুচকি হাসে আর বলে, কারণ আমার বন্ধুরা বলেছে বউপালা আর হাতিপালা নাকি সমান, তাদের জীবন নাকি শেষ। ওদের কথা শুনে আমার আরামের ঘুমটা হারাম করতে চাই না, তাই আর কি। সুগার কথা শুনে জিমিনও এখন মুচকি হাসে আর বলে, আপনি এই কারণে বিয়ে করতে চান না? আর কে বলেছে বউপালা আর হাতিপালা সমান? আসলে আপনার বন্ধুরা হয়তো হাতি আর বউয়ের পার্থক্যটা জানে না। তবে এখন বুঝতে পারছি সব বউ এক হয় না। সেটা কি করে বুঝলেন? অন্য একদিন বলবো। কিন্তু আপনি কেন বিয়ে করতে চান না সেটা একটু বলুন তো। সুগার এমন প্রশ্ন শুনে জিমিনের মুখটা মলিন হয়ে যায়। সেই মলিন মুখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে জিমিন বলে ওঠে, আমি পড়াশোনা করতে চাই। এই ব্যাপার, এটা তো আপনি বিয়ের পরও করতে পারবেন। এটা কোনো কারণ হলো? সম্ভব না, কারণ আমি কোরিয়াতে পড়াশোনা করি। সেটা বিয়ের পরে সম্ভব না। মানে? হ্যাঁ, আমি কোরিয়াতেই থাকি, ওখানেই পড়াশোনা করি। আর 2 মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলাম, কিন্তু আমার মা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তাই আর কি করার, এই জন্যই তো আজ আমি আপনার বাড়িতে দাঁড়িয়ে আছি। জিমিনের কথা শুনে কেন যেন সুগার মনটাও খারাপ হয়ে যায়। তার মানে আপনি আবার কোরিয়াতে চলে যাবেন? একটু আগে সেখান থেকে কল এসেছিল, আর 7 দিন পরে আমার এখান থেকে চলে যেতে হবে। জিমিন কথাটা বলছে আর তার যেন গলা ধরে আসছে। খুব খারাপ লাগছে, কেন লাগছে সেটা জিমিন বুঝতে পারছে না। ও, এটা তো ভালো কথা। আমি চাই আপনার স্বপ্ন পূরণ হোক। বেস্ট অফ লাক। আচ্ছা, আমি একটু আসি, আমার একটু কাজ আছে। এই কথা বলেই সুগা ওখান থেকে চলে যায়। তবে জিমিন তার চোখের পানি ধরে রাখতে পারছে না, কিন্তু এটা বুঝতে পারছে না ওর কেন কান্না পাচ্ছে, আর কেনই বা এখন কোরিয়া যেতে মন চায় না। ও তো পড়াশোনা করতে চায়, তাহলে এখন কেন এমন হচ্ছে, কেন যেতে ইচ্ছা করছে না, সেটাই জিমিন বুঝতে পারছে না। এই 10 দিনে তে আর জঙ্কুকের মাঝেও অনেক পরিবর্তন হয়। তে এখন সব রান্না করতে পারে। জঙ্কুক আর জিন বেগমের কাছ থেকে সব শিখে নিয়েছে। জঙ্কুক এখন অফিসের সব কাজ বুঝে নিয়েছে। তবে তে আর জঙ্কুকের সম্পর্ক সেই প্রথম দিনের মতোই আছে। তে দুপুরে রান্না শেষ করে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। জঙ্কুক এসে তেকে তাড়া দিচ্ছে একটু তাড়াতাড়ি বের হওয়ার জন্য, কারণ জঙ্কুকের একটু জড়িয়ে চেপেছে। তে সেটার মজা নিচ্ছে। তে, আপনি এখনো কি করছেন? একটু তাড়াতাড়ি বের হন না। তে তে সেটা শুনেও না শোনার ভান করছে আর মনে মনে বলছে, এটা হলো প্রতিশোধ। সেদিন যেমন আপনি লেট করে বের হয়েছেন, আর আজও আমি লেট করেই বের হব। জঙ্কুক তেকে ডেকে যাচ্ছে, কিন্তু তে ভিতরে বসে শুধু হেসেই যাচ্ছে। কে শুনছে কার কথা? তে তো তের মতো শাওয়ার নিচ্ছে। পাক্কা 30 মিনিট পরে তে ওয়াশরুম থেকে বের হয়।
তে ওয়াশরুমের দরজা খুলতেই জঙ্কুককে সামনে পায়চারি করতে দেখতে পায়। সেটা থেকে তে মিটিমিটি করে হাসে। তে ওয়াশরুম থেকে বের হয়ে জঙ্কুকের সামনে এসে বলে, আমার হয়ে গেছে, এখন আপনি যান। জঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতেই তের দিকে তাকিয়ে বলে, আপনি সেদিনের প্রতিশোধ নিলেন তাই না? আপনি যেটা ভাবেন সেটাই। এই বলেই তে জঙ্কুকের সামনে থেকে যেতে নেয়। তবে তের চুল থেকে পড়া পানিতে পা পিছলে তে পড়ে যেতে নেয়। জঙ্কুক তেকে পড়ে যাচ্ছে দেখে ধরতে যায়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। সেই পানিতে পা পিছলে জঙ্কুক পড়ে যায় সাথে তেকে নিয়ে। জঙ্কুক নিচে, তে জঙ্কুকের উপরে পড়ে যায়। দুজনেই হতভম্ব হয়ে যায়, তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। কিছুক্ষণ পর তে বলে, সরি সরি। আহ, আপনি সরি পরে বলবেন, আগে আমার উপর থেকে উঠুন। ও সরি। এই বলিতে জঙ্কুকের উপর থেকে উঠে যায়। তে উঠে যেতেই জঙ্কুক নিচ থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বেচারা আর কত সময় ধরে আটকে রাখবে। যাই হোক, জঙ্কুক তে দুজনেই ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করতে নিচে আসে। আর এম সাহেব খাবার খেতে খেতেই বলেন, জঙ্কুক, তোমার লিমিনহো আঙ্কেল আমাদের ইনভাইট করেছে তার মেয়ের রোজের বিয়ে। কবে বিয়ে? এই তো কাল বাদে পরশু 22 তারিখে। আচ্ছা, যা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু সবাই যাব। তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যাতে সবাইকে নিয়ে যাই। আর তুমিও কিন্তু যাবে জঙ্কুক, না বলতে পারবে না। জঙ্কুক চুপ করে খাবার খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। সেটা দেখে জিন বেগম বলেন, জঙ্কুক, তুমি বিয়ে করেছো, সবাই শুনেছে, তাই তারা সবাই তোমার বউকে দেখতে চায়। তাই আমার মনে হয় তোমাদের এখানে যাওয়া উচিত। তে জঙ্কুকের দিকে তাকায়, জঙ্কুকও তের দিকে তাকায়। জঙ্কুক তের দিকে তাকিয়েই বলে, আচ্ছা সমস্যা নেই, আমি যাব। জঙ্কুকের কথাটা শুনে তে মনে মনে বলে, এই লোকটা আবার কি বলছে সমস্যা নেই মানে? অনেক সমস্যা আছে। জঙ্কুক খাবার শেষ করে রুমে চলে যায়। আর এম সাহেবও চলে যায়। তে আর জিন বেগম মিলে কিচেনে কাজ করে। কাজ শেষ করে তেও রুমে চলে আসে। তবে তে রুমে এসে জঙ্কুককে কোথাও দেখতে পায় না। তে বুঝতে পারছে না জঙ্কুক আবার এখন কোথায় গেল। সন্ধ্যাবেলা তে কিচেনে সবার জন্য চা করছিল। তখনই জঙ্কুক বাহির থেকে আসে আর তেকে ডেকে বলে এক কাপ চা নিয়ে ছাদে আসতে। সেটা জিন বেগমও শুনতে পায়। সেও সেটা শুনে বলে, তে যাও, তোমার চা আর জঙ্কুকের চা নিয়ে ছাদে যাও। তে আচ্ছা বলে সবার জন্য চা বানিয়ে রেখে জঙ্কুক আর নিজের জন্য চা নিয়ে ছাদে চলে আসে। আর এসে দেখে জঙ্কুক রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। তে জঙ্কুকের পিছনে এসে দাঁড়ায় আর বলে, আপনার চা। জঙ্কুক তের কণ্ঠটা শুনে পিছনে তাকায় আর বলে, ও, আপনি এসেছেন। তে জঙ্কুকের পাশে এসে দাঁড়ায় আর একটা চায়ের কাপ জঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জঙ্কুকও কাপটা নেয়। বাট হঠাৎ আমাকে ছাদে আসতে বললেন যে? কারণ আপনার সাথে আমার কিছু কথা আছে। তে একটু চমকে যায় আর জঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বলে, কি এমন কথা যেটা বলার জন্য উনি আমাকে ছাদে নিয়ে আসলো? হ্যাঁ বলুন, আমি শুনছি। সরি। তে চমকে যায় হঠাৎ জঙ্কুকের মুখে এমন কথা শুনে। তে বুড়ো কুচকে জঙ্কুকের দিকে তাকায় আর বলে, সরি? সরি কিসের জন্য? আপনাকে ইউজ করার জন্য সরি। কথাটা জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলে, মানে? হ্যাঁ তে, আমি আপনাকে এতদিন আমার কাছে ব্যবহার করেছি, তাতে অবশ্য আপনারও লাভ হয়েছে। তে অবাক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক এসব কি বলছে? ও তো মাথার উপর দিয়ে যাচ্ছে। তেকে এমন ওর দিকে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক মৃদু হেসে বলে, বুঝতে পারলেন না তাই তো? আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। তে কিছুই বলে না, শুধু জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকও তের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে তে কতটা অবাক হয়েছে। জঙ্কুক বলতে শুরু করে, আসলে সেদিন আমি ইচ্ছে করি আপনাকে আমাদের বাসায় নিয়ে এসেছি, কারণ আপনাকে যদি বউ সাজিয়ে না নিয়ে আসতাম তাহলে আমার বাবা মা আমাকে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করতো। যেহেতু আমি বিয়েটা করতে চাই না, তাই বিয়েটা আটকানোর জন্যই আপনাকে খুবই প্রয়োজন ছিল। তাই আমি আপনাকে ইউজ করেছি, আর তাতে তো আপনার উপকার হয়েছে। থাকার জন্য একটা নিরাপদ জায়গাও পেয়েছেন, আর আমারও কাজটা একটু সহজ হলো। এবার বুঝতে পারছেন? জঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে, কারণ তে এতদিনে সেই হিসাবটা মিলিয়ে ফেলেছে। একটা মেয়েকে চিনে না জানে না তাকে কেউ বাড়িতে নিয়ে আসে। তে এতটাও বোকা না যে বুঝবে না। তবে সেও তো তার স্বার্থের জন্যই এখানে এসেছে। যদি আজ জঙ্কুকের সাথে না আসতো তাহলে আজ তে কোথায় থাকতো? তে জঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, তা আজ হঠাৎ সরি কেন বললেন? কারণ আমি কাল ইউএসএ চলে যাব, তাই মনে হলো যাওয়ার আগে আপনাকে সরি বলাটা খুব দরকার। আসলে আমি ইউএসএই থাকি। নেহাতি আমার মা অসুস্থতার বাহানা দিয়ে আমাকে দেশে নিয়ে এসে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাই কাল আবারও ইউএসএ চলে যাচ্ছি। তাই ভাবলাম আপনাকে সরিটা বলেই যাই।
আচ্ছা, আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? আপনি কি কাউকে ভালোবাসেন যেটা কাউকে বলতে পারছেন না? তে আকাশ থেকে চোখ সরিয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে কথাটা বলে। জঙ্কুকও তের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আবার নাও বলতে পারেন। মানে? আসলে আমি ইউএসএ যাবার পরে ওখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। ওর নাম এলিজা। ও আমাকে খুব ভালোবাসে, তাই আমি চাই ওকে বিয়ে করতে। কিন্তু বাবা মা সেটা পছন্দ হয় না। তারা চায় আমি দেশের মেয়েকে বিয়ে করি আর দেশেই যেন থাকি। কিন্তু এলিজা বাংলাদেশে থাকতে চায় না। এইটাই হলো মেন সমস্যা। আচ্ছা, বুঝলাম। এলিজা না হয় আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি কি তাকে ভালোবাসেন? আমি জানি না আমি তাকে ভালোবাসি কিনা, তবে আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে বিয়ে করব। আচ্ছা, আপনি চাইলে তো আরো আগে ইউএসএ চলে যেতে পারতেন, কিন্তু যাননি কেন? এতদিন যাইনি কারণ ড্যাড আমার পেছনে লোক লাগিয়ে রেখেছে। চাইলেও আমি যেতে পারতাম না, তাই এতদিন বসে তার বিশ্বাস অর্জন করেছি। এখন আর আগের মতো আমার পিছনে নজরদারি রাখা হয় না, তাই এই সুযোগেই আমাকে যেতে হবে। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। যেখানে আপনি তাকে ভালোবাসেন না, সেখানে আপনি বিয়ে করিয়ে, কারণ আপনি কখনো সুখী হতে পারবেন না। যদি পারেন আঙ্কেল আন্টির পছন্দ মতো বিয়ে করেন। আপনি তাদের একমাত্র ছেলে। আপনি যদি তাদেরকে ছেড়ে দূরে থাকেন, তারা অনেক কষ্ট পাবে। আসলে আপনার বাবা মা বেঁচে আছে তো, তাই তাদের কদর বুঝতে পারছেন না। যেদিন থাকবে না, সেদিন বুঝতে পারবেন বাবা মা কাকে বলে। জঙ্কুক চুপ করে এর কথাগুলো শোনে, কোনো প্রতিউত্তর করে না। তবে জঙ্কুক এলিসাকে যে কথা দিয়েছে তার কি হবে? আচ্ছা, তাহলে আপনি কেন বিয়ে করতে চান না? আপনাকে কি বলেছে আমি বিয়ে করতে চাই না? আমি বিয়ে করতে চাই, কিন্তু এখন না, আরো পরে করব। আর যাকে আমি চিনি না জানি না তাকে কি বিয়ে করা যায়? আপনিই বলুন। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলুন আমরা নিচে যাই। তে জঙ্কুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা নিচে চলে আসে। আসলে জিন বেগম তেকে জঙ্কুকের ব্যাপারে অনেক কিছুই বলেছে, তাই তো তে জঙ্কুককে এতগুলো কথা বলল। তে দেখেছে জিন বেগম কতটা খুশি হয়েছে ওকে পেয়ে। রাতে ডিনার শেষ করে যে যার মতো রুমে চলে যায়। তে জঙ্কুকও রুমে চলে আসে। প্রতিদিনের মতোই তে বেডের মাঝখানে শাড়ি বেঁধে শুয়ে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। জঙ্কুকও কিছু বলছে না, আর তেও কিছু বলে না। দুজন দুই দিকে ফিরে শুয়ে আছে, কিন্তু জঙ্কুক কিছু বলতে চেয়েও যেন কিছু বলতে পারছে না। জঙ্কুক তের দিকে ফিরে শোয়, তবে তের মুখ দেখা যাচ্ছে না। তে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, কিছু কি বলবেন? হ্যাঁ, মানে আমি কাল সকালে চলে যাব, তাই বলছিলাম আপনি আর কিছুদিন আমার বাবা মার কাছে থাকেন, তারপর না হয় চলে যাবেন। ভেবে দেখব। এরপরে আর কেউ কোনো কথা বলে না। কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে যায়। সকালবেলা জঙ্কুকের মুখে কিছু একটা এসে পড়ে। জঙ্কুক চোখ না খুলেই সেটা জোরে টান দিয়ে সরিয়ে ফেলে। জঙ্কুকের ঘুম ভেঙে যায়, চোখ খুলে তাকায়, আর চোখ খুলতেই সামনে যা দেখতে পায় তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে তের ঘুমন্ত মুখ। এই প্রথমবার তের ঘুমন্ত মুখ জঙ্কুক দেখতে পেল। আসলে তখন জঙ্কুকের মুখে শাড়ি উড়ে এসে পড়ে। সেটা জোরে টান দেওয়াতেই বাদন খুলে পড়ে যায়, আর জঙ্কুকের চোখ তের ঘুমন্ত মুখের উপরই আটকে যায়। হঠাৎ তে নড়াচড়া করতে শুরু করে। জঙ্কুক সেটা দেখে সাথে সাথেই আবারও চোখ বন্ধ করে ফেলে। এদিকে তে চোখ খুলে তাকায়, আর সামনে জঙ্কুকের ঘুমন্ত মুখটাই দেখতে পায়। তেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। ঘড়িতে 7টার অ্যালার্ম বাজতেই তের ঘোর ভাঙে। অ্যালার্ম বাজতেইতে বেড থেকে নেমে ফ্রেশ হয়ে এরপর নাস্তা বানানোর জন্য কিচেনে চলে আসে। এখন একাই সব বানাতে পারে, অনেক কিছুই শিখে ফেলেছে এই কয়েকদিনে। তেল নাস্তা বানানো শেষ হয়, একে একে সবাই নাস্তা করার জন্য চলে আসে। সবার নাস্তা করা শেষ হলে যার যার কাছে চলে যায়। এদিকে রুমে জঙ্কুক রেডি হচ্ছে অফিসে যাওয়ার নাম করে ইউএসএ চলে যাওয়ার জন্য। তখনই তে রুমে চলে আসে। জঙ্কুকের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয় আর পিছন করে দাঁড়িয়ে থাকে। এদিকে জঙ্কুক পুরোপুরি রেডি হয়ে তের পিছনে এসে দাঁড়ায় আর বলে, তে, আমি চলে যাচ্ছি, আজ রাতেই আমার ফ্লাইট। হয়তো আপনার সাথে আমার আর নাও দেখা হতে পারে, তাই সবসময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। কথাটা বলেই জঙ্কুক চলে যেতে নাই, কিন্তু আবারও পিছন ফিরে তাকায় আর বলে, ও, আরও একটা কথা না বললেই নয়, মিস্তে, আপনি সত্যিই একটা লক্ষ্মী মেয়ে। আপনাকে যে বিয়ে করবে সে সত্যিই লাকি পার্সন হবে। আমি আসছি, আল্লাহ হাফেজ। এখন তে জঙ্কুককে কি বলবে বুঝতে পারছে না, কেন যেন তের গলা ধরে আসছে। তে পিছনে ফিরে কিছু বলতেই যাবে, তখন সামনে তাকিয়ে দেখে জঙ্কুক নেই, চলে গিয়েছে সে। তে দৌড়ে বারান্দায় আসে আর এসে দেখে গাড়িটা বের হয়ে যাচ্ছে গেট দিয়ে। তে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে চলে যাওয়া সেই কালো গাড়িটার দিকে।
অন্যদিকে জিমিনের নাস্তা বানানো শেষ। সুগাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য জিমিন রুমে আসে, তবে সুগাকে কোথাও দেখতে পায় না। জিমিন একটু অবাক হয়, যাকে প্রতিদিন ডেকে তুলতে হয় আর আজ সে কিনা একাই একাই উঠে পড়েছে। জিমিনের তো বিশ্বাসই হচ্ছে না। সুগা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়, আর বের হয়ে জিমিনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হয়েছে, আপনি এমন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও মা, আজ আপনি এত তাড়াতাড়ি কিভাবে উঠলেন? প্রতিদিন তো আপনাকে ডেকেও তোলা যায় না। সুগা তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে আয়নার সামনে চলে আসে আর জিমিনকে উদ্দেশ্য করে বলে, এখন না হয় আপনি আছেন তাই আমাকে ডেকে দিতে পারছেন, যখন আপনি থাকবেন না তখন তো আমাকেই একা একা উঠতে হবে, তাই আগে থেকেই অভ্যাস করছি। সাথে সাথেই জিমিনের মুখটা কালো হয়ে যায় সুগার এমন কথা শুনে, কিন্তু সেটা সুগাকে বুঝতে দেয় না। তাই জিমিন আলতো হেসে বলে, ও, এইটা তো ভালো কথা। আচ্ছা, আমি নাস্তা রেডি করার জন্য নিচে যাচ্ছি, আপনি তৈরি হয়ে নিচে আসুন। জিমিন কথাটা শেষ করেই রুম থেকে চলে যায়। সুগাও কোনো কথা না বলে একেবারে অফিসের জন্য তৈরি হয়ে নিচে আসে। সুবিন সাহেব ইউনজুন বেগম আগে থেকেই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছেন। সুগাও এসে বসে। সুগা, তুই এসেছিস? দেখ তোর জন্য জিমিন কি করেছে। তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছে, তাও আবার সরিষা ইলিশ। ইউনজুন বেগমের কথাটা শুনে সুগা ইলিশ মাছের দিকে তাকায়। ইলিশ মাছের থেকে চোখ সরিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলে, ইদানিং সরিষা খেলে আমার অ্যালার্জি হয়, তাই এসব খাওয়া বাদ দিয়ে দিয়েছি আম্মা। তার কথাটা শুনে জিমিনও সুগার দিকে তাকায় আর মনে মনে ভাবে, কি বলছে এই লোকটা? যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম সেই দিন তো উনি খেয়েছিল, তাহলে আজ কেন এমন কথা বলছে সেটাই জিমিন বুঝতে পারছে না। সুগার ইলিশ মাছ খায় না, জিমিনও আর কিছু বলে না। সুগা চলে যায় অফিসে, তবে জিমিনেরও আজ মন খারাপ। সুগা ওকে ইগনোর করছে, কেন করছে সেটাই জিমিন বুঝতে পারছে না। আবার জিমিনেরও চলে যেতে হবে কোরিয়া, কিন্তু জিমিনের যেতে ইচ্ছে করছে না। সব মিলিয়ে জিমিনের ভীষণ মন খারাপ। ইউনজুন বেগম অনেকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু জিমিন কিছুই বলেনি, কারণ এই কয়েকদিনে মানুষগুলো খুব আপন করে নিয়েছে। তাদের কিভাবে কষ্ট দিবে? যখন সবাই জানবে এই বিয়েটা মিথ্যে সাজানো, তখন তারা কতটাই না কষ্ট পাবে। অন্যদিকে তেরও খুব মন খারাপ। জঙ্কুক চলে গিয়েছে দেখে তের আর থাকতে মন চাচ্ছে না এই বাড়িতে। যে দিকে তাকাচ্ছে শুধু জঙ্কুকের সাথে কাটানো স্মৃতিগুলোই মনে পড়ছে। জিন বেগম অনেকবার তেকে ডেকেছে রাতে খাওয়ার জন্য, কিন্তু তে খাবে না বলে দিয়েছে। জিন বেগম আরেম সাহেব এখনো জানে না যে জঙ্কুক ইউএসএ চলে গিয়েছে, আর তে কাউকে বলতেও পারছে না। তবে তে ভেবেছে সে যেদিন এই বাড়ি থেকে চলে যাবে সেদিন সবাইকে সবকিছু বলেই যাবে। তে শুয়ে শুয়ে এসবে ভাবতেছিল। ঘুমানোর অনেক ট্রাই করছে, কিন্তু কিছুতেই তার ঘুম আসে না। আজ তের তো খুশি হওয়ার কথা, জঙ্কুক নেই, তাই পুরো বেডটাই তের। তবে তে খুশি হওয়ার বদলে মন খারাপ করে শুয়ে আছে। ওর খুব কান্না পাচ্ছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। তে ঘুমাতে পারছে না, তাই তে শোয়া থেকে উঠে বসে বেডের মাঝখানে আবারও শাড়িটা বেঁধে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তে সত্যি সত্যি ঘুমিয়েও পড়ে। পরের দিন সকালবেলা তের ঘুম ভেঙে যায়। তে আনমোড়া ভেঙে শাড়ির দিকে তাকায়, সাথে সাথেই জঙ্কুকের কথা মনে পড়ে যায়, আর তের মনটাও খারাপ হয়ে যায়। আগে যখন তের ঘুম ভাঙতো তখন শাড়িটা জাগিয়ে দেখতো জঙ্কুক উঠেছে কিনা, তবে আজ তো জঙ্কুক নেই, সেটা তো ও জানি। তে এসব ভাবতে ভাবতেই নিজের অজান্তেই শাড়িটা জাগায়, আর শাড়িটা জাগাতেই জঙ্কুককে দেখতে পায়। তে সেটা দেখে মনে মনে ভাবে, তে তুইও তো দেখছি আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছিস। তে সব মনে মনে বলে আবারও চোখ দুটো বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর তে আবারও চোখ খুলে তাকায়, আর তাকাতেই আবারও জঙ্কুককে দেখতে পায়। সেটা দেখার সাথে সাথেই চিৎকার করে উঠে বসে। তের চিৎকার শুনে জঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। সে উঠে বসে আর বলে, কি হয়েছে তে, এমন চিৎকার করলে কেন? ঘুমো ঘুমো কণ্ঠে জঙ্কুক কথাটা বলে। তের চোখ বন্ধই ছিল। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই ছট করে চোখ খুলে জঙ্কুকের দিকে তাকায়, আর তোতলাতে তোতলাতে বলে, আপনি আপনি এখানে কি করে এলেন? আপনি মানুষ নাকি ভূত? তে তুমি এসব কি বলছো? আমি ভূত কেন হব? আমি তো জলজান্ত একজন মানুষ। কিন্তু আপনি তো ইউএসএ চলে গিয়েছিলেন, তাহলে এখানে কি করে আসলেন? জঙ্কুক একটু মুচকে হাসে তের কথাটা শুনে, আর তের দিকে তাকিয়েই বলে, হ্যাঁ, যাওয়ার কথা ছিল, তবে যাইনি, তাই তো এখন তোমার সামনেই বসে আছি। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তে ভ্রু কুঁচকে ফেলে আর বলে, কি আপনি ইউএসএ যাননি? কিন্তু কেন? যাইনি, কারণ এয়ারপোর্টে যাওয়ার পরে মনে হলো আমি কিছু একটা ফেলে যাচ্ছি, সেটা আমার ফেলে যাওয়াটা ঠিক হবে না। আর আপনি তো বললেন বাবা মায়ের পছন্দে বিয়ে করলে নাকি ভালো হবে, তাই আমি ভাবলাম বাবা মায়ের পছন্দে বিয়ে করি বা নিজের পছন্দে বিয়ে করি, তবে ইম্পর্ট্যান্ট হলো দেশে থাকা। কি ঠিক বললাম তো?
জঙ্কুকের কথা শুনে তে অবাক হয়। একদিনের মধ্যে একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে হয়। তবে তে খুশিও হয় জঙ্কুক ফিরে এসেছে দেখে। ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি সবার জন্য নাস্তা বানাতে যাচ্ছি। এই বলেই তে বেড থেকে নেমে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। জঙ্কুকও ফ্রেশ হয়ে নিচে নাস্তা করার জন্য আসে। আসতে খুশি মনে জঙ্কুকের পছন্দ মতো সবই রান্না করে। সবাই একসাথে নাস্তাও করে। এরপরে সবাই তৈরি হয় বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। জিন বেগম আজ শাড়ি পরতে বলেছে তেকে, কিন্তু তে তো শাড়ি পরতে পারে না। তাই জিন বেগম তেকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরিম সাহেব আর জঙ্কুক রেডি হয়ে লিভিং রুমে বসে আছে, আর জিন বেগম তের জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে জিন বেগম থেকে একটা কালো রঙের শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসে। জঙ্কুক তেকে আসতে দেখে সেই দিকে তাকায়, আর জঙ্কুকের চোখ সেখানেই আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অপরূপ সুন্দর লাগছে দেখে জঙ্কুকের চোখ যেন ফেরাতেই পারছে না। আর এইদিকে তেল লজ্জা পাচ্ছে জঙ্কুক এভাবে তাকিয়ে আছে দেখে। জিন বেগম আরিম সাহেব বাসা থেকে বের হতেই নেই, তবে পিছনে তাকিয়ে দেখে তে জঙ্কুক একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? আসো। তুমি আগে চলো, ওরা চলে আসবে। এই বলেই জিন বেগম আরিম সাহেবকে নিয়ে ওখান থেকে চলে যায়। দেখো, তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। তুমি কালো শাড়ি আর আমি কালো পাঞ্জাবি, কিন্তু তোমাকে এই কালো শাড়িটাই দারুণ মানিয়েছে। জঙ্কুক কথাগুলো মুগ্ধ নয়নে তের দিকে তাকিয়ে বলে, আর তে এইদিকে মাথা নিচু করে শুনছে। তের খুব লজ্জা লাগছে জঙ্কুকের দিকে তাকাতে। কেন এত লজ্জা লাগছে সেটাই তে বুঝতে পারছে না। তেও আস্তে করে বলে, আপনাকেও খুব সুন্দর মানিয়েছে এই কালো পাঞ্জাবিটাতে, কিন্তু এখন চলুন, বাবা মা আমাদের জন্য অপেক্ষা করে আছে। জঙ্কুক বুঝতে পারছে তে লজ্জা পাচ্ছে, তাই আর কিছু না বলে তেকে নিয়ে বের হয়ে যায় বাসা থেকে। 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় বিয়ে বাড়িতে। আরিম সাহেব তে আর জঙ্কুককে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তে কিছুক্ষণ সবার সাথে কথা বলে, এরপর জঙ্কুককে আস্তে করে বলে, শুনুন না, আমি একটু ওয়াশরুমে যাব। তের কথা শুনে জঙ্কুক আশেপাশে তাকিয়ে বলে, ওইদিকে ওয়াশরুম, তুমি যাও, আমি এখানেই আছি। আচ্ছা, তুমি কি একা যেতে পারবে নাকি আমি আসবো সাথে? না থাক, আমি পারবো, আপনাকে যেতে হবে না। এই বলি তে ওয়াশরুমের দিকে চলে যায়। ওয়াশরুমের সামনে আসতেই তে কারো একটার সাথে ধাক্কা খায়। সরি, আসলে আমি খেয়াল করিনি। তে মেয়েটার দিকে তাকিয়ে কথাগুলো বলে। তের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাও একটু মুচকি এসে বলে, ইটস ওকে, সত্যি বলতে আমিও খেয়াল করিনি। আপনার কোথাও লাগেনি তো? না, আমি কোথাও ব্যথা পাইনি। আসলে আমি শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারি না তো, তাই শাড়িটা ঠিক করতেই যাচ্ছিলাম। আরে, আমারও সেম প্রবলেম। জিমিনের কথা শুনে তে হেসে ফেলে। তেকে হাসতে দেখে জিমিনও হেসে ফেলে। ও, আমার নাম পার্কি জিমেন, আর তোমার নাম? আচ্ছা, আমি তোমাকে তুমি করে বলছি, আবার মাইন্ড করছো না তো? আসলে তোমাকে দেখে মনে হচ্ছে আমরা সেম ইয়ার, তাই তোমাকে তুমি করেই বলছি। আরে প্রবলেম নেই, তুমি আমাকে তুমি করেই বলতে পারো। তের কথাটা শেষ হতে না হতেই পিছন থেকে হঠাৎ কেউ তের হাত ধরে টান দিয়ে পিছনে ঘুরিয়ে ঠাস করে একটা চড় মারে তের গালে। তে কিছু বুঝে ওঠার আগেই তে তার গালে হাত দিয়ে সামনের দিকে ফিরে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তে আটকে ওঠে, আর ভয়াত্মক কণ্ঠে বলে ওঠে, ভাইয়া। তোর কলিজায় কত বড় সাহস তে! তুই আমাদের মান সম্মান ডুবিয়ে এতদিন কোথায় লুকিয়েছিলি? বল আমাকে, এতদিন তুই কোথায় ছিলি? তের সামনে দাঁড়িয়ে আছে তার ভাই কাই, রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। আর তের ভাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থরথর করে কাঁপছে। আজ 12টা দিন পরে ভাইয়ের সাথে দেখা, যে ভাই কিনা বাবার আদর মায়ের আদর দিয়ে তেকে বড় করেছে, তাকে ছেড়ে তে কোথাও যে একদিনও থাকেনি। আর আজ কিনা 12টা দিন বাহিরে কাটিয়ে দিয়েছে। এতদিন পর ভাইকে দেখে তের কান্না পাচ্ছে, জড়িয়ে ধরতে মন চাচ্ছে, কিন্তু মন চেয়েও যেন কিছু করতে পারছে না। এইদিকে জঙ্কুকের চোখ চলে যায় তের দিকে। তের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে দেখে জঙ্কুকও এই দিকেই আসতে থাকে। আবার এইদিকে জিমিনের চোখ চলে যায় জঙ্কুকের দিকে। জঙ্কুককে দেখতে পেয়ে জিমিন অবাক হয়ে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক তের কাছে আসতেই তের চোখে পানি দেখতে পেয়ে জঙ্কুক তের চোখের পানি মুছছে আর বলছে, কি হয়েছে তে? কান্না কেন করছো? বলো আমাকে, কি হয়েছে তোমার? তে কিছু বলে ওঠার আগেই পিছন থেকে কাই জঙ্কুকের হাত টান দিয়ে ঘুরিয়ে ফেলে আর বলে, এই ছেলে, তুই আবার কে? আমাদের মধ্যে কথা বলছিস কেন? কায়ের কথাটা শোনা মাত্রই জঙ্কুক রেগে যায়, আর কায়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, হু আর ইউ? আর আপনি আমার ওয়াইফকে কি বলেছেন? সে কেন কান্না করছে? জঙ্কুকের মুখে বউ কথাটা শুনে কাই তো চমকে যায়, আর তের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তে, এই ছেলে এসব কি বলছে? তুই তার ওয়াইফ মানে?
এই যে মিস গুন্ডি, সেই কখন এসেছেন আর এখনো এখানেই দাঁড়িয়ে আছেন? কথাটা বলতে বলতেই সুগা জিমিনের পাশে এসে দাঁড়ায়। এইদিকে কাই পরিচিত কণ্ঠস্বর শুনে পাশে ফিরে তাকায় আর সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সুগা, তুমি এইখানে? সুগারও সেম অবস্থা, পরিচিত কণ্ঠস্বর শুনে পাশে ফিরে তাকায় আর সামনে কাইকে আর তেকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় আর আমতা আমতা করেই বলে, কাই ভাইয়া, তে আপনারা এখানে? জিমিন, তুই এখানে? পিছন থেকে ইয়োনো কথাটা বলে ওঠে। সবাই একসাথে পিছনে ফিরে তাকায়। জিমিনের নাম শুনতেই জঙ্কুক চমকে যায় আর সঙ্গে সঙ্গেই জিমিনের দিকে তাকায়। এইদিকে ইয়োনো এগিয়ে এসে জিমিনকে বলে, জিমিন, তুই এখানে? তুই কি এখনো কোরিয়াতে যাসনি? ভাইয়া তুমি মানে আমি? কি হচ্ছে এখানে? সুগা, আমি সেই কখন থেকে তোকে ডাকছি, তুই কি শুনতে পাস না? একে একে 4 ফ্যামিলির সদস্য সবাই এক জায়গায় জড়ো হয় আর সবাই সবার দিকে তাকিয়ে খুব অবাক হয়। তাদের এখন কোনো হিসাব মিলছে না। আসলে তের সাথে সুগার বিয়ে হওয়ার কথা ছিল আর জিমিনের সাথে জঙ্কুকের। যেহেতু ছেলে মেয়ে বিয়েতে রাজি ছিল না, তাই ছোট্ট করেই বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে বিয়ের দিন সবাই পালিয়ে যায় আর এখানেই বর্ব বদল হয়ে যায়। তের সাথে দেখা হয় জঙ্কুকের আর জিমিনের সাথে দেখা হয় সুগার। এইদিকে আরএম সাহেব চিন্ত ইউনোকে, তাই তার বোনের সাথে তার ছেলের বিয়ে ঠিক করেন। আবার সুবিন সাহেব চিন্ত কাইকে, তাই কাইয়ের বোনের সাথেই তার নিজের ছেলের বিয়ে ঠিক করে। কিন্তু এখন সবাই এক জায়গাতে হওয়াতে গোলমাল পাকিয়ে যায়। তের বাবা মানি কাই তার একমাত্র ভাই। তেকে অনেক আদর যত্নে বড় করেছে। তে তার ভাবিও পেয়েছে একদম মায়ের মতো, জেনি তেকে অনেক ভালোবাসে। আর ইউনো হলো জিমিনের ভাই, তবে তাদের বাবা বেঁচে নেই। মা আছেন জিসু বেগম। ইউনোর বউ হলো রোজ। বাকি রইল জঙ্কুক আর সুগার ফ্যামিলির কথা। তা তো তোমরা সবাই জেনেই ফেলেছো। এখন 4 ফ্যামিলির সবাই এক জায়গায় বসে আছে আর সামনে দাঁড়িয়ে আছে তে, জঙ্কুক, সুগা আর জিমিন। আসামির মতো দাঁড়িয়ে আছে সবার সামনে আর সবাই প্রশ্ন করছে তারা আগে থেকেই একজন আরেকজনকে চিনে কিনা, নাকি 4 জন মিলেই প্ল্যান করে এমনটাই করেছে। তবে কাই অনেক কষ্ট পায় তে তাকে না জানিয়ে বিয়ে করেছে দেখে। তে কিছুক্ষণ তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর তাকিয়ে থেকেই বুঝতে পারে তার ভাই অনেক কষ্ট পেয়েছে। তখন তে সত্যিটা বলে দেয় সবাইকে যে তারা বিয়ে করেনি। তেকে সব সত্যি কথা বলতে দেখে জিমিনও আর চুপ করে থাকলো না। সেও সত্যিটা সবাইকে বলে দেয় যে তারাও বিয়ে করেনি। ওদের মুখে সব কথা শুনে সবাই রেগে যায় আর যার যার মেয়ে ছেলেকে নিয়ে যার যার বাড়িতে চলে যায়। আবারও 4 জন চারদিকেই চলে যায়। আর এম সাহেব জঙ্কুকে নিয়ে বাড়িতে চলে আসে আর জঙ্কুকে অনেক বকাঝকা করেন। জিন বেগম অনেক কষ্ট পেয়েছে, তেকে তার খুব ভালো লেগেছে। জিন বেগম জঙ্কুকের সাথে কোনো কথা না বলেই রুমে চলে যায় আর এম সাহেব জঙ্কুকে অনেক কথা শুনিয়ে তারপরে রুমে চলে যায়। তবে জঙ্কুক কারো কথার কোনো জবাব দেয় না, চুপচাপ বসে সবকিছুই শুনেছে। এরপর রুমে চলে আসে। জঙ্কুক বেডের উপরে শুয়ে শুয়ে ভাবছে আজ রাতেই থেকে মনের কথা বলতে চেয়েছিল যে ও তেকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তার হলো কই? কেন এমন হলো? আজ আমাকে রেখে তে কেন চলে গেল? ও তো চেয়েছিল তেকে নিয়ে বাকি জীবনটা পার করে দিবে, সত্যি সত্যি তেকে বিয়ে করবে। এই জন্যই তো জঙ্কুক ইউএসএ আর ফিরে যায়নি, ফিরে এসেছিল তের কাছে। অন্যদিকে কাইও তেকে নিয়ে এসে রুমে আটকে রাখে। তে অনেক কান্না করে। ও তো চায়নি কাউকে কষ্ট দিতে, কিন্তু কে থেকে কি হয়ে গেল। তে শুয়ে আছে বেডের উপরে, তার ঘুম আসছে না, তাই বাধ্য হয়ে বেডের মাঝখানে শাড়িটা নিয়ে এরপরে একপাশে শুয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। জঙ্কুকের কথা খুব মনে পড়ছে ওই বাড়িতে কাটানো মুহূর্তগুলো। এইদিকে সুগাকেও অনেক কথা শুনতে হয় তার বাবা মায়ের কাছে। সুগা সবকিছু শুনেও চুপ করে রুমে চলে আসে। সুগা বেডের উপরে বসতেই যাবে, তখনই মনে পড়ে যায় মিস গুন্ডির কথা। সুগা বেডে আর বসে না, সোফায় এসে শুয়ে পড়ে আর মনে মনে বলে এমনটা তো না হলেও পারতো। জিমিনকেও রুমে আটকে রেখেছেন জিজু বেগম। জিমিনের পাসপোর্ট ছিঁড়ে ফেলেছেন আর লেখাপড়া করাবেন না জিজু বেগম। জিমিন বেডে শুয়ে শুয়ে কান্না করছে। পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে, তাতে তার কোনো কষ্টই হচ্ছে না। তবে কেন যেন ওই অলস বিলের কথা খুব মনে পড়ছে। আর কি দেখা হবে না, আর কি তার সাথে খুনসুটি করা হবে না? জিমিন সোফার দিকে তাকিয়ে এসব কথা ভাবছে আর কান্না করছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2টি দিন। 2 দিন পরে খবর আসে ওদের আবারও বিয়ে। সুগার সাথে তের আর জঙ্কুকের সাথে জিমিনের। তারা কেউই এই বিয়েতে রাজি না, তবে তাদের ফ্যামিলি তাদের কোনো কথাই শুনছে না। তে তার রুমে বসে কান্না করতেছিল, তখনই তের ফোন বেজে ওঠে। তে কলটা রিসিভ করে। হ্যালো, কে? আমি সুগা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি কথা? এত কথা ফোনে বলতে পারবো না, তাই আপনাকে ইয়ার কফি শপে দেখা করতে হবে কাল বিকাল 4টায়। কিন্তু
আমি বের হব কিভাবে? আমাকে তো বাসায় আটকে রাখা হয়েছে। আপনাকে যে করেই হোক আসতে হবে, কারণ এটা আমাদের সারা জীবনের ব্যাপার। ওকে, আমি চেষ্টা করব আসার। সুগা কলটা কেটে দেয়। তে ভাবতে থাকে এখান থেকে ও কিভাবে বের হবে। তখনই জেনি তের জন্য রাতের খাবার নিয়ে আসে। জেনিকে দেখা মাত্রই তের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক ওকে এই বাড়ির থেকে বের হতেই হবে। যে ভাবা সেই কাজ। তে জেনির পা ঝরিয়ে ধরে আর বলে ওকে 2 ঘন্টার জন্য কালকে যেন বাসা থেকে বের করতে সাহায্য করে। কিন্তু জেনি রাজি হয় না। তবে তেও ছাড়ার পাত্রী নয়। জেনিকে অনেক কষ্টে অনেক কিছু বুঝিয়ে রাজি করে। তবে জেনি একটা শর্ত দেয়, সেটা হলো ওকে 2 ঘন্টার মধ্যেই আবার বাসায় ফেরত আসতে হবে। তে তাতে অনেক খুশি হয়ে যায় আর তার ভাবিকে থ্যাংক ইউ বলে। জেনি রুম থেকে চলে যায় আর তে বসে বসে ভাবে যে করেই হোক আমাকে কাল কফি শপে যেতেই হবে। এইদিকে জঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের শহর দেখছে। জঙ্কুক রুমে যেন যেতেই পারছে না, শুধু তের কথাই মনে পড়ছে। তে কেমন আছে, কোথায় আছে, জঙ্কুক কিছুই জানে না। জঙ্কুকের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। জঙ্কুক ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। জঙ্কুক প্রথমে একটু অবাক হয়, কিন্তু পর মুহূর্তে খুশি হয়ে যায়। ভাবে হয়তো তে কল করেছে, তাই সাথে সাথে কলটা রিসিভ করে বলে, হ্যালো তে। সরি, আমি তে না, আমি জিমিন। ও, তা কল কেন করেছেন? আপনার সাথে আমার কথা আছে তাই। হ্যাঁ বলুন, কি বলবেন, আমি শুনছি। সরি, এত কথা ফোনে বলতে পারবো না, তাই কাল বিকাল 4টায় ইয়ার কফি শপে চলে আসবেন। ওকে, নো প্রবলেম। জিমিন কলটা কেটে দেয়। জঙ্কুক আবারও রাতের শহর দেখে আর মনে মনে ভাবে এই বিয়ে আমি কিছুতেই করব না, তাতে আমাকে যা করতে হয় আমি তাই করব। পরের দিন বিকেলবেলা তে তার ভাবির হেল্পের মাধ্যমে বাসা থেকে বের হয়। এদিকে জিমিনও তার ভাই ইওনোর হেল্পের মাধ্যমে বাসা থেকে বের হয়। ইওনো চায় না তার বোনকে মতের বিরুদ্ধে বিয়ে দিতে, কিন্তু সেটাই বোঝাতে পারেন না জিজু বেগমকে। ইওনহো তার বোনকে অনেক ভালোবাসে, তাই একবার বলাতেই জিমিনকে বাসা থেকে বের হতে সাহায্য করে। যাই হোক, ওরা চলে আসে কফি শপে আর 4 জন একই টেবিলে বসে আছে। তে জানতো না এখানে জঙ্কুক আসবে, এদিকে জঙ্কুকও জানতো না যে এখানে তে আসবে। তে জঙ্কুক দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। ওদের দেখে মনে হচ্ছে একে অপরকে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছে না। মূলত ওদের একসাথে হওয়ার প্ল্যানটা জিমিনের ছিল, তাই জিমিন সুগার কাছে বলে। সুগা তেকে কল করে আসতে বলে। এদিকে জিমিনও জঙ্কুকে কল করে আসতে বলে, কারণ জিমিনের মনে হয়েছে ওদের সামনাসামনি বসে কথা বলার দরকার। তাই তো আজ সে এখানে সবাইকে ডেকেছে। তে বসে আছে জঙ্কুকের সামনে আর জিমিন বসে আছে সুগার সামনে। যেহেতু জিমিন সবাইকে ডেকেছে, তাই জিমিনই প্রথমে বলে, জঙ্কুক, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। আর আমার মনে হয় আপনিও এই বিয়েটা করতে চাচ্ছেন না। এই কারণেই আজকে এখানে আমি সবাইকে ডেকেছি। আমাদের সবাইকে মিলেই এই বিয়েটা যে করেই হোক আটকাতে হবে। জিমিন ঠিকই বলেছে, আমিও এই বিয়ে করতে পারবো না, তাই যা করার আমাদেরই করতে হবে। তে, আই লাভ ইউ। মিস গুন্ডি, আই লাভ ইউ। তে জিমিন দুজনেই চমকে যায়। হঠাৎ এভাবে জঙ্কুক আর সুগার মুখে আই লাভ ইউ শোনে আর তাকিয়ে থাকে দুজন দুজনের দিকে। হাই গাইস, আমরা এসে পড়েছি। ওরা 4 জন পাশে ফিরে তাকায় আর দেখতে পায় একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কারো চেনা আবার কারো অচেনা। আয়ো, দুলা ভাই, তোমরা এসেছো? হ্যাঁ জিমিন, আমরা এসে পড়েছি। জেহব ভাইয়া, তুমি এখানে? আরে তে, তুই এখানে কি করছিস? জেহবের চোখ চলে যায় জঙ্কুকের দিকে আর বলে, জঙ্কুক, তুই তুই কবে দেশে এসেছিস? জেহব হলো তের কাজিন, জেহবের ওয়াইফ হলো আয়ু, আয়ুর কাজিন হলো জিমিন। আর জঙ্কুক জেহব ইউএসএ একসাথে পড়ালেখা করত। জঙ্কুক ইউএসএ থেকে গিয়েছিল আর জেহব চলে এসেছিল দেশে। আর আয়ুর সাথে রিলেশন করে পালিয়ে বিয়েও করেছে। তবে বেশি দিন হয়নি, 1 মাস হলো তারা বিয়ে করেছে। কিন্তু আগে তারা জানতো না কে কার রিলেটিভ বা পরিচিত। মূলত জিমিন আয়ুকে ফোন দিয়ে এখানে আসতে বলেছিল, তাই তারা এখানে এসেছে। এখন 4 জন এক জায়গায় বসে আছে। তে, জিমিন, সুগা, জঙ্কুক, জেহব আর আয়ুকে তাদের প্রবলেমের কথা খুলে বলে। সব শুনে জেহব বলে, আগে আমাকে একটু বুঝে নিতে দাও। প্রথমে জঙ্কুকের সাথে জিমিনের বিয়ে ঠিক হয় আর তের সাথে সুগার। এরপরে তোমরা পালিয়ে যাও, তখন তের সাথে জঙ্কুকের পরিচয় হয় আর সুগার সাথে জিমিনের। তারপরে আবার তোমরা আলাদা হয়ে যাও। এখন আবার সুগার সাথে তের আর জঙ্কুকের সাথে জিমিনের বিয়ে ঠিক হয়, তাই তো? 4 জনই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেটা দেখে জেহব আবারও বলে, এখন বলো তোমরা কি করতে চাও আর এই বিয়ে কেন করবে না, তার কারণ বলো। কারণ আমি তেকে ভালোবেসে ফেলেছি। তেকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমিও মিস গুন্ডি
টুকু জিমিনকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমরা না হয় তাদেরকে ভালোবেসে ফেলেছো, কিন্তু তারা কি তোমাদেরকে ভালোবাসে? জিমিনতে, তোমরাও কি ওদেরকে ভালোবাসো? এই কথা বলেই যে হোক জিমিন আর তের দিকে তাকায়, সাথে জঙ্কুক সুগা দুজনেই তাকায়। তে জিমিন চুপ করে বসে আছে, হ্যাঁ বা না কিছুই বলছে না। সেটা দেখে আয়ু বলে, তে, তুমি আমার সম্পর্কে ননদ হও, আর জিমিন তুই আমার বোন, তাই নিঃসন্দেহে আমাদের বলতে পারো তোমরা কি চাও। তোমরাও কি ওদেরকে ভালোবাসো? তে জিমিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেটা দেখে জঙ্কুক সুগা নিঃশ্বাস ছাড়ে, এতক্ষণ তো নিঃশ্বাস আটকে রেখেছিল। তে জিমিন কি বলবে না বলবে সেটা ভেবে। বুঝলাম, তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো। এখন আমার একার পক্ষে তো তোমাদের ফ্যামিলিকে ম্যানেজ করা সম্ভব না, তাই ফার্স্ট অপশন হলো তোমরা তোমাদের ফ্যামিলিকে বুঝাও। যদি না বুঝে তারপর না হয় আমরা সেকেন্ড অপশন বেছে নিব। জিহপের কথায় সবাই সহমত হয়। সবাই একসাথে প্ল্যান করে যার যার বাড়িতে চলে যায়। জঙ্কুক যাওয়ার আগে তের ফোন নাম্বারটাও সাথে করে নিয়ে যায়। যার যার বাড়িতে ফিরে বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাদের উল্টো রিয়াকশন হয়। এতদিন তো সুগা জঙ্কুক বাইরে বের হতে পারতো, কিন্তু এখন তাও বন্ধ করে দিয়েছে আর বলেছে যতদিন না পর্যন্ত এই বিয়ে না হয় ততদিন পর্যন্ত এই রুমের বাইরে বের হতে দিবে না। যাই হোক, তারা ফার্স্ট অপশনে ফেল হয়। এরপর তারা ফোনে ফোনে কথা বলে আর সেকেন্ড অপশনটাই বেছে নেয়। দেখতে দেখতে ওদের বিয়ের দিন চলে আসে। একদিনেই ওদের বিয়ে ঠিক করা হয়। তেকে সাজানো হয় তেদের বাড়িতে, জিমিনকেও সাজানো হয় জিমিনদের বাড়িতে। বরযাত্রী চলে এসেছে। তাদের বিয়েটা ঘরোয়াভাবেই আয়োজন করা হয়, তাই বাসায় তেমন কোনো গেস্ট নেই। সুগা বসে আছে সোফায়, আশেপাশে একবার চোখ বুলিয়ে এরপর বলে, আমি একটু ওয়াশরুমে যাব। কাই সুগাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। এরপর সে তার কাজে চলে যায়। সুগা আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে সোজা তের রুমে চলে আসে। তে, তুমি কি রেডি আছো? হ্যাঁ আমি রেডি, চলুন। ভাবি তুমি দেখো এই দিক থেকে কেউ আসে কিনা। আচ্ছা ঠিক আছে তে, তোমরা এই পিছনের গেট থেকে বের হয়ে যাও, আমি এই দিকটা দেখছি। জেনির কথা মতো তে আর সুগা পিছনের গেট দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জঙ্কুক বসে আছে জিমিনদের বাড়িতে। হঠাৎই তার ফোনে একটা কল আসে। সে ফোনের দিকে তাকিয়ে আবারও সবার দিকে তাকিয়ে বলে, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। এই বলে জঙ্কুক বাইরে বের হয়, কলটা রিসিভ করে। জিমিন, তুমি এখন কোথায় আছো? বের হতে পেরেছো? জঙ্কুক, আপনি আমাদের বাসার পিছনের গেটে চলে আসুন। জঙ্কুক কলটা কেটে দিয়ে জিমিনদের বাড়ির পিছন গেটে চলে আসে। এরপর জিমিনকে নিয়ে সেও পালিয়ে যায়। জঙ্কুক জিমিন পালিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। এইদিকে তেসুগা তারাও পালিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। তোমরা এসে পড়েছো, ভালো করেছো। এবার বিয়েটা করে নাও, বেশি সময় কিন্তু নেই। এই নাও আমার বউ, তোমার বউকে আমাকে দাও ভাই। সুগা, কি বললে? তো টুকু, এই নাও তোমার বউ ভাই, এবার আমার গুন্ডি বউকে আমাকে দাও। সুগার কথা শুনে সবাই হেসে ফেলে। এরপর জঙ্কুক তের হাত ধরে কাজী অফিসের ভিতরে চলে যায়। সুগা জিমিনের হাত ধরার আগেই জিমিন সুগার হাত ধরে কাজী অফিসের ভিতরে চলে যায়। তারা বিয়ে করে নেয়। এরপরে জেহপের গাড়ি করে রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। টানা 6 ঘন্টা পর তারা কক্সবাজারে চলে আসে। জেহপ আগেই রুম বুকিং করে রেখেছিল, তাই সবাই যার যার রুমে চলে যায়। তাদের এখন ফ্রেশ হওয়া দরকার, তাই জিমিন ব্যাগ থেকে কাপড় বের করতে যায়। তখনই ব্যাগের ভিতরে একটা চিঠি দেখতে পায়, কিন্তু জিমিন বুঝতে পারছে না এই চিঠিটা কি করে ওর ব্যাগের ভিতরে আসলো। জিমিন সব ভাবনা বাদ দিয়ে চিঠিটা খোলে, আর তাতে যা লেখা থাকে তা দেখে জিমিনের চোখে পানি চলে আসে। চিঠিটা হলো জিমিনের মা জিসু বেগমের লেখা। আমার প্রিয় মেয়ে জিমিন, তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি না? এটা তোর ভুল ভাবনা। তোর বাবা মারা যাওয়ার পরে তোকে কখনো বুঝতে দেয়নি বাবার অভাবটা কি। তুই যখন যেটা চেয়েছিস আমি তখন তোকে সেটাই দিয়েছি। তুই যদি আগে বলতি যে তুই কাউকে ভালোবাসিস, তাহলে আমি তার হাতেই তোকে তুলে দিতাম। যাই হোক, তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে কর, তাতে আমার কোনো আপত্তি নেই। সুগা ছেলে হিসাবে খারাপ না, ওকে বিয়ে করলে তুই সুখী থাকবি, আমি জানি। তা কি ভাবছিস আমি কি করে জানলাম? আসলে এই বিয়ের ব্যাপারটা পুরোটাই নাটক ছিল। তুই সত্যিই সুগাকে ভালোবাসিস কিনা সেটা দেখার জন্য, আর বাকিটা আয়ু আমাদেরকে বলেছে। যাই হোক, ঘোরাফেরা শেষ হয়ে গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস। ইতি, তোর মা। জিমিন চিঠিটা হাতে নিয়ে কান্না করে। তার মা তাকে সত্যি কখনো বাবার অভাবটা বুঝতে দেয়নি। তার মা তাকে কতটা ভালোবাসে সেটা সে বুঝতে পারছে। এইদিকে সুগাও তার ব্যাগে একটা চিঠি পায়। চিঠিটা বের করে পড়ে, আর তাতে লেখা থাকে,
আমার প্রিয় একমাত্র হতচ্ছাড়া, এই প্রথমবার একটা কাজের মতো কাজ করেছিস, যেটাতে আমি খুবই খুশি হয়েছি। জিমিনের মতো একটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। জিমিন আমাদের কাছে শুধু ছেলের বউ না, ও আমাদের কাছে মেয়ের মতো, তাই ওর খেয়াল রাখিস। আর ঘোরাফেরা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসিস, বুঝতে পেরেছিস? ইতি, তোর বাবা। চিঠিটা পড়ে সুগা একটু মুচকি হাসে। তার বাবা মা তার উপরে যতই রাগ করুক, আবার তাকেই অনেক ভালোবাসে। শত হলো একমাত্র হতচ্ছাড়া বলে কথা। অন্য রুমে তেও ফ্রেশ হওয়ার জন্য কাপড় বের করার সময় একটা চিঠি পায়, আর তাতে যা লেখা থাকে, আমার প্রিয় ছোট বোন, তুই কি মনে করেছিস আমি আবারও তোকে জোর করে বিয়ে দিতাম? না বোন, কখনোই না। বাবা মা মারা যাওয়ার পরে তোকে অনেক যত্ন করে বড় করেছি। তুই চাওয়ার আগেই তোর পছন্দের জিনিস এনে দিয়েছি। রইল জঙ্কুকের কথা, ও তোকে ভালো না বাসলেও আমি তুলে এনে তোর সাথেই বিয়ে দিতাম। যখন জানলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তাই এই বিয়ের ছোট্ট নাটকটা করে দেখতে চেয়েছিলাম তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। যাই হোক, তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ঘোরাফেরা শেষ হয়ে গেলে জঙ্কুককে নিয়ে বাড়িতে আসিস, আমরা তোদের জন্য অপেক্ষায় থাকবো। ইতি, তোর ভাইয়া। এইদিকে জঙ্কুক একটা চিঠি পায়, আর চিঠিটা বের করে পড়তে শুরু করে। আমার প্রিয় আদরের ছেলে, জানি তুই আজ অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গিয়েছিস। তবে আজকের সিদ্ধান্তটাই খুব খুশি হয়েছি, এর মতো একটা লক্ষ্মী মেয়েকে বিয়ে করবি বলে, আর আমাদের ছেড়ে কোথাও যাবি না বলে। সত্যি আজ আমরা অনেক খুশি হয়েছি। তেকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসিস, বাড়িটা তোদের ছাড়া খুবই ফাঁকা ফাঁকা লাগছে। ইতি, তোর মা। সবাই চিঠিগুলো পড়ে বুঝতে পেরেছে যে তারা আগে থেকেই সবকিছুই জানতো, যে ওরা আবারও পালাবে। আর এবার সবাই ওদের ইচ্ছেকৃতই পালাতে দিয়েছে, যাতে ওরা নিজেদের পার্টনার নিজেরাই বেছে নিতে পারে। এরপর সবাই ফ্রেশ হয়ে নিচে চলে আসে ডিনার করার জন্য। জঙ্কুক, সুগা, জেহব এরা বসেছে টেবিলের এক পাশে, আর অন্য পাশে তেজিমিন, আয়ু বসেছে। তাদের খাবার খাওয়া শেষ। তখন জেহব বলে, চলো বউ, আমরা এখন রুমে যাই। না জেহব, আমি আজ তোমার সাথে থাকবো না। আয়ুর কথা শুনে জেহব বুড়কুচকে ফেলে, আর আয়ুর দিকে তাকিয়ে বলে, আমার সাথে থাকবে না মানে? জেহব, আজ তেজিমিনের সাথে এক রুমে থাকবো, আর তুমি জঙ্কুক সুগার সাথে থাকবে। আয়ু কথাটা বলা মাত্রই জেহব, জঙ্কুক, সুগা একসাথে না বলে ওঠে। আয়ু, জিমিন, তে বুড়কুচকে তাদের দিকে তাকিয়ে বলে, না মানে, আমি যেটা বলছি সেটাই হবে। কি বলো তেজিমিন? তেজিমিনও আয়ুর সাথে তালে তাল মিলিয়ে হ্যাঁ বলে। সেটা দেখে জঙ্কুক বলে, অসম্ভব, আজই আমরা বিয়ে করেছি, আর আজই কিনা আমাদের আলাদা থাকতে হবে? না না, আমি অন্য কারোর সাথে বেড শেয়ার করতে পারবো না, তাই তে আমার সাথেই থাকবে। জঙ্কুক ঠিকই বলেছে, আমি অন্য কারোর সাথে বেড শেয়ার করতে পারবো না, তাই আমার বউকেই চাই। বউ, আমরা বিয়ে করেছি মাত্র 1 মাস হলো। আমরা এখানে এসেছি হানিমুন করার জন্য, আর তুমি বলছো কিনা ওদের সাথে থাকবে? তেজিমিন, এদের কথা কান দিও না। চলো তো আমরা এখান থেকে চলে যাই। এই বলেই আয়ু তেজিমিনকে নিয়ে ওইখান থেকে উঠে চলে যায়, আর তিনজনে মিটিমিটি করে হাসতে থাকে। এইদিকে জেহব, জঙ্কুক, সুগা ওরা তিনজন হা করে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। জেহব না হয় আগেই বাসর সেরে ফেলেছে, কিন্তু জঙ্কুক, সুগার তো এখনো বাসর হয়নি, তার উপরে আবার আজ তাদের ফার্স্ট নাইট বলে কথা। অন্যদিকে আয়ু, তেজিমিন রুমে এসে শুয়ে পড়ে। ওরা অনেকক্ষণ গল্প করে, গল্প করতে করতে একসময় প্রায় ঘুমিয়েও পড়ে। মধ্যরাতে চুপি চুপি রুমের দরজা খুলে জেহব, জঙ্কুক, সুগা রুমের ভিতরে আসে, আর এসে দেখে তিনজন ঘুমিয়ে পড়েছে। জেহব, জঙ্কুক, সুগার চোখের ইশারা দিতেই যার যার বউকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক থেকে আর সুগা জিমিনকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলে জেহব আয়ুর পাশে শুয়ে পড়ে, আর আয়ুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বউ, তুমি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? আয়ু চোখ খুলে তাকায়, আর জেহবের দিকে ফিরে পিক করে হেসে দিয়ে বলে, এখন বলো আমার অভিনয়টা কেমন ছিল? আয়ুর কথা শুনে জেহব হেসে ফেলে আর বলে, দারুণ ছিল, ওদের মুখগুলো তো দেখার মতো ছিল। আমি জানি এই বুদ্ধি তোমার ছিল, তুমি ওদের বলেছো কোলে করে নিয়ে যেতে, তাই না? তা না হলে ওরা আমাদের রুমে কি করে আসলো? আমার ছিল, কি করব বলো? জঙ্কুক সুগা মুখটা শুটকি মাছের মতো করে বসেছিল, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আজ তাদের ফার্স্ট নাইট বলে কথা, আর আমারও তো তোমাকে ছাড়া ঘুম আসে না, কি করতাম বলো? আহারে, কত ভালোবাসা! বউজান, আপনাকে আমি অনেক ভালোবাসি যে। আমি জানি তো। আমার এখন আদর খেতে মন চাচ্ছে, একটু আদর করো না বউ। ইস, শখ কত! আমার শখ অনেক বউজান। কথাটা শেষ করতে না করতেই জেহব আয়ুর ঠোঁট দুটো আঁকড়ে ধরে, আর দুজনেই হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে।
এইদিকে সুগা জিমিনকে ওদের রুমে নিয়ে এসে বেডের উপরে শুইয়ে দেয় আর জিমিনের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে মনে মনে বলে, দুনিয়াতে এত মেয়ে থাকতে শেষে কিনা এই গন্ডি মেয়ের প্রেমে পড়লাম। সুগার ভাবনার মাঝেই জিমিন মিটমিট করে চোখ খুলে তাকায়। সেটা দেখে সুগা জিমিনের কাছ থেকে সরে যায়। সুগা এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না। কতক্ষণ দরজার দিকে যায়, আবার কতক্ষণ ওয়াশরুমের দিকে যায়। জিমিন বিছানায় উঠে বসে আর আশেপাশে তাকিয়ে বলে, আমি এই রুমে কখন আসলাম? আমি তো আয়ুর রুমে ছিলাম। সুগা এখন কি বলবে বুঝতে পারছে না, তাই জিমিনের দিকে তাকিয়ে আমতা আমতা করেই বলে, তোমার হয়তো ঘুমের ভিতরে হাঁটার হবি আছে, তাই তুমি নিজে নিজেই চলে এসেছো। জিমিন ভাবনায় পড়ে গেল। সত্যি কি ওর এমন হবে আছে? ও তো কখনোই এমনটা করেনি। তাহলে আজ একা একা হেঁটে চলে আসলাম, তাও আবার এই রুমে। জিমিন ছোট ছোট চোখে সুগার দিকে তাকায়। সুগার হাবভাব দেখে জিমিন বুঝে যায় যে সুগা মিথ্যে বলছে। জিমিন যে সব ধরে ফেলেছে সেটা সুগাকে বুঝতে না দিয়ে বলে, হতে পারে। তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখনো ঘুমাচ্ছেন না কেন? এই তো যাচ্ছি। এই বলেই সুগা সোফার দিকে এগিয়ে যায়। সুগা সোফায় শুতে যাচ্ছে দেখে জিমিন আস্তে আস্তে করে বলে, ভিতুরাম একটা। এই বলে জিমিন শুতেই যাচ্ছিল। হঠাৎই সুগা জিমিনকে নিয়ে শুয়ে পড়ে। জিমিন কিছু বুঝে ওঠার আগেই জিমিন চমকে যায়, সুগার দিকে তাকায়। কি বললেন মিস গুন্ডি? ওহ সরি মিসেস গুন্ডি। তাই এবার বলুন তো কে ভিতু? কি হলো বলুন। জিমিন ভীতু ভীতু চোখে সুগার দিকে তাকিয়ে বলে, কই আমি তো কিছু বলিনি। সুগা বাঁকা হেসে জিমিনের দিকে তাকিয়েই বলে, ও তাই নাকি মিসেস গুন্ডি? আপনি কিছু বলেননি তাই না? কিন্তু আমি তো শুনলাম কে যেন আমাকে ভিতরাম বলেছে। তো মিসেস গুন্ডি, এখন কি আপনি আমার আসল রূপটা দেখতে চান? জিমিনের চোখ বড় বড় হয়ে যায় সুগার কথা শুনে। এই লোক কি বলে আসল রূপ মানে? উপরে উপরে যতই দেখাক জিমিন অনেক সাহসী, কিন্তু সত্যি তো ভিতরে ভিতরে অনেক ভীত। অবাক হলে তাই তো? অবাক হবারই কথা। তো মিসেস গন্ডি, আপনি কি জানেন আপনাকে যেদিন প্রথম দেখেছি আমি সেই দিনই আপনার প্রেমে পড়েছি। আর তাই তো আপনি এতদিন যা বলেছেন যা করেছেন আমি শুধু আপনার সাথে তালে তাল মিলিয়ে চলেছি। আর আমার আসল রূপ দেখা এখনো বাকি আপনার ম্যাডাম। সুগার কথা শুনে জিমিনের চোখ বড় বড় করেই বলে, মানে? জি ম্যাডাম। তার মানে আপনি এতদিন ইচ্ছে করেই এমন ভিজা বিড়াল সেজেছিলেন? জিমিনের কথা শুনে সুগা আবারও বাঁকা হেসে বলে, এই ভেজা বিড়ালের রূপ তো দেখেছেন, এবার না হয় তেজি বিড়ালের রূপ দেখবেন। তার উপরে আবার আজ আমাদের ফার্স্ট নাইট বলে কথা। কি করবেন এখন আপনি? সেটা আর মুখে বলবো না, কাজে করে দেখাবো। এই বলেই সুগা জিমিনের অধর দুটো আঁকড়ে ধরে। জিমিন প্রথমে অবাক হলেও পর মুহূর্তে বাঁকা হাসে, কারণ ও তো এটাই চেয়েছিল সুগা ওর কাছে আসুক। এই জন্যই সুগাকে সোফায় যেতে দেখে ইচ্ছে করেই শুনিয়ে কথাটি বলেছে। আর সুগা যে ওকে ওই রুম থেকে কোলে করে নিয়ে এসেছে সেটাও ও টের পেয়েছে। এরপরে জিমিন ও সুগার সাথে তালে তাল মেলাতে থাকে। জঙ্কুক থেকে কোলে করে নিয়ে এসে বেডের উপরে শুয়ে দিতে যাবে, তখনই জঙ্কুকের চোখ পড়ে তের দিকে, সাথে সাথে দাঁড়িয়ে যায় আর তের দিকে তাকিয়ে বলে, তে তুমি ঘুমাওনি? তে ছোট ছোট চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে ওই রুম থেকে কেন নিয়ে আসলেন, তাও আবার এইভাবে? জঙ্কুক তের কথাটা শুনে তের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, কেন নিয়ে এসেছি সেটাও কি এই মেয়ে বুঝে না? আজ আমাদের ফার্স্ট নাইট। আল্লাহ, পুরাই আনরোমান্টিক। এই মেয়ে আমার কপালেই জুটলো। কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, একটু লজ্জা পাবে তা না? হ্যাঁ নিয়ে এসেছি, কারণ জেহব ভাই তার বউকে ছাড়া ঘুমাতে পারে না তাই। আর তারা এখানে হানিমুন করতে এসেছে, আমার মতো মশা তাড়াতে আসে নাই। এই বলেই জঙ্কুক তেকে কোল থেকে নামিয়ে বেডের উপরে বসিয়ে দিয়ে বলে, নাও এখন তুমি ঘুমাও আর আমি মশা তাড়াই। জঙ্কুকের কথায় রাগ স্পষ্ট। তে আশেপাশে তাকিয়ে বলে, কই আমি তো এখানে মশা দেখছি না। আচ্ছা যাই হোক, আমার আবার আপনার মুখ দেখলে ঘুম হবে না, কিন্তু এখানে শাড়ি পাবো কোথায়? কথাটাতে আশেপাশে তাকিয়ে বলে। তের কথা শুনে জঙ্কুকের মাথায় শয়তানি বুদ্ধি আটে। এতদিন তে জ্বালিয়েছে, আজ না হয় একটু জঙ্কুক জ্বালাবে। জঙ্কুক বাঁকা হেসে আস্তে আস্তে তের দিকে এগোতে থাকে। তে জঙ্কুককে ওর দিকে এগোতে দেখে তেও পিছনে পেছাতে থাকে। এক সময় তে বেডের উপরে শুয়ে পড়ে। জঙ্কুক বেডের উপরে দু হাত রেখে তের উপরে ঝুঁকিয়ে বলে, তাই নাকি ম্যাম?
আমার মুখ দেখলে আপনার ঘুম আসবে না তাই তো, কিন্তু সারা জীবন তো এই মুখটা দেখেই কাটাতে হবে ম্যাম, কারণ এখন আপনি আমার রিয়েল ওয়াইফ, বুঝলেন ম্যাম? জঙ্কুক তাকিয়ে আছে তের চোখের দিকে, মুখে তার বাঁকা হাসি। এইদিকে তেও ভীতু ভীতু চোখে তাকিয়ে আছে জঙ্কুকের চোখের দিকে। তের এমন ভীতু ভীতু চোখে তাকিয়ে থাকতে দেখে জঙ্কুক আবারও বলে, কি ম্যাম, এতটুকুতেই ভয় পেয়ে গেলেন? এখন তো মাত্র শুরু, টেইলার তো এখনো বাকি আছে। কে কে বলছে আমি ভয় পেয়েছি? আর আর কি আর বলুন? আর ওই চোখের চাউনি, ওই ঠোঁটের মাতাল করা হাসি, রাগান্বিত মুখ, শরীরের কড়া পারফিউমের গন্ধ, আমি এগুলো পেলে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আর বিশেষ করে আপনার ওই ঘাড়ের তিলটা আমাকে মাতাল করে ফেলে, দেখলেই মন চায়। তে থেমে যায়, জঙ্কুক বুড়ুকুচকে তাকায় আর বলে, দেখলে দেখলে কি মন চায় বলো, কি হলো বলো? হঠাৎ তে জঙ্কুককে টান দিয়ে নিজের খুব কাছে নিয়ে আসে আর ঘাড়ের তিলটার উপরে একটা বাইট করে দেয়। জঙ্কুক চোখ বন্ধ করে ফেলে। তে ঘাড় থেকে মুখ তুলে কানের কাছে ফিসফিস করে বলে, যেটা মন চায় সেটা আজ করেই ফেললাম। তের এমন ফিসফিস করে কথাটাই যেন জঙ্কুকের শরীরে শিহরণ জাগে, সাথে জঙ্কুকের লিটল বানিও সজাগ হয়ে যায়। জঙ্কুক চোখ খুলে তের চোখের দিকে তাকায় আর তের ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলে, যেটা তোমার মন চেয়েছে সেটা তুমি করে ফেলেছো, এখন আমারও যেটা মন চায় সেটা আমি করে ফেলি, কি বলো? কি কি করতে মন চায় আপনার মন? কিস, লিভ কিস। জঙ্কুকের কথাটা শেষ হতে না হতেই জঙ্কুক তের অধৈর্যটা আঁকড়ে ধরে। তের চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে মুচকে এসে জঙ্কুকের সাথে তালে তাল মেলাতে থাকে। 10 মিনিট পরে জঙ্কুক ঠোঁট চেয়ে দিয়ে তের ঘাট মুখ ঢেকিয়ে দেয়। তখন তে আবেশে চোখ বন্ধ করে ফেলে আর জঙ্কুকের চুল আঁকড়ে ধরে। আর এই চুলগুলো ধরাতেই যেন জঙ্কুক কন্ট্রোললেস হয়ে যায়। আহ, কি করছো কি জঙ্কুক? আমার লাগছে তো। শোনা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ একটু সহ্য করে নাও। Hey, let me take your ass back to the club real quick. Watch it. Stop on that and this is really bad. Watch it. Stop on that and this is really bad. Watch it. Stop on that and this is really bad. Watch it. Stop on that. Touch it, bring it, babe. Hey, let me take your ass back to the club real quick. Touch it, bring it, babe. Watch it.